হ্যালো এভরিওয়ান, আমাদের যে লাস্ট লেকচার ছিল সেটা আমরা জিওমেট্রিক ডিজাইনের সাইড ডিস্টেন্স পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছিলাম। স্টপিং সাইড ডিস্টেন্স, ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স প্রত্যেকের সম্বন্ধে আমরা খুব ডিটেলসে করেছিলাম এবং আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। আশা করছি সেই টপিক থেকে তোমাদের কোনো ডাউট নেই। আজকে আমরা এই সি পার্টটা জিওমেট্রিক ডিজাইনের হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেটা আমরা শুরু করতে চলেছি। তাহলে তোমরা সবাই মিলে হেডিং দাও, সি লেখো এবং লেখো হরাইজন্টাল অ্যালাইনমেন্টস। সি লিখে হেডিং দেবে horizontal alignments. C horizontal alignments. তো হরাইজন্টাল অ্যালাইনমেন্টস এটা শুরু করার আগে তোমাদের দু একটা জিনিস জেনে নেওয়া দরকার। সেটা একটা টেরেন সম্বন্ধে, টেরেনটা কি, এবং আরেকটা আমাদের ডিজাইন স্পিড। এই দুটো সম্বন্ধে তোমাদের জেনে নেওয়া দরকার। তো সবার আগে টেরেন কি? টেরেনের বাংলায় যেটা পাতি বাংলায় বলতে গেলে ভূখণ্ড বোঝায়, ঠিক আছে? আমাদের জমিটা কেমন, জমিটা পাহাড়ি জমি না সমতল জমি। আমাদের হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল আমার যে টেরেন এটাকে চারটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিংকে টোটাল চারটে ভাগে ভাগ করা হয় ক্রস স্লোপের উপর ডিপেন্ড করে। আমি চারটে যে ভাগ আছে আমি তোমাদের এখানে আর টেবিল বানাচ্ছি, টেবিলটা আগে আমি লিখে রেখেছিলাম, ইম্পোর্ট করে নিচ্ছি। যদি আমাদের ক্রস স্লোপ হয়ে থাকে লেস দেন 10%, সেটাকে তাহলে আমাদের বলা হয় প্লেন টেরেন, ঠিক আছে? ক্রস স্লোপ 10%-এর কম হলে সেটা প্লেন টেরেন। এখানে দেখো ক্রস স্লোপ লেস দেন 10% প্লেন টেরেন। তারপরে ক্রস স্লোপ যদি 10 থেকে 25%-এর মধ্যে হয়ে থাকে এটাকে বলা হচ্ছে আমাদের রোলিং টেরেন। এটাকে বলা হচ্ছে রোলিং টেরেন। এটা আমাদের সব ক্রস স্লোপ, ঠিক আছে? তারপরে যদি 25 থেকে 60% হয়ে থাকে এটা আমাদের বলা হচ্ছে মাউন্টেনিয়াস টেরেন। এবং মোর দেন তোমার যেটা 60% এটা আমাদের হয়ে গেল কিন্তু স্টেপ টেরেন। এবার টেরেনটা বলতে প্লেন টেরেন কোনটা বলে গেল, যেমন আমরা কলকাতা শহরে থাকি, ঠিক আছে? কলকাতা শহরটাকে তুমি কি বলতো? একবারে কি সম্পূর্ণ ফ্ল্যাট জমি? সম্পূর্ণ ফ্ল্যাট জমি না, আমাদের দেখতে ফ্ল্যাট মনে হলেও জমিটা কিন্তু কলকাতার সম্পূর্ণ ফ্ল্যাট নয়, একটু উঁচু নিচু আছে, কিন্তু মোটামুটি ফ্ল্যাট। আমাদের যে ক্রস স্লোপ আছে কলকাতার, ক্রস স্লোপ আমাদের কিন্তু সব জায়গায় লেস দেন 10%। সো আমাদের কলকাতায় যখন কিছু ডিজাইন হবে, কোনো হাইওয়ে ডিজাইন হবে বা কিছু হবে, আমাদের কিন্তু এটা অ্যাজ এ প্লেন টেরেন ধরে এটাকে আমাদের ডিজাইন করা হবে। এবার আমাদের মাউন্টেনিয়াস টেরেন বলতে কোনটা বলছে? এটা বলছে 25 থেকে 60%। এবার তোমরা যখন পাহাড়ি অঞ্চল দার্জিলিং ঘুরতে গেছো, সিমলা যদি ঘুরতে গিয়ে থাকো তোমরা দেখবে, আমি যেমন লাস্ট ইয়ার সিমলা গেছিলাম তো ভালো করে দেখেছি, সিমলায় পাহাড়ের সাইড দিয়ে সুন্দর করে রাস্তা বানানো আছে, ঠিক আছে? সিমলার যে পাহাড়ি রাস্তাটা তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখতে পাবে, ওটা তোমাদের মাউন্টেনিয়াস টেরেনের মধ্যে আসে। আর গ্রেটার দেন 60 স্টিপ টেরেন হয়ে গেল। কিছু কিছু জায়গায় তোমরা দেখে থাকবে স্টিপ টেরেন তোমাদের পাহাড়কে কেটে, আমি দেখাচ্ছি কিরকম, ঠিক আছে? আমাদের পাহাড়কে কেটে আমাদের একটা রাস্তা তৈরি করে, ঠিক আছে? এরকম ধরো আমাদের পাহাড় আছে, এটা আমাদের পাহাড়, ঠিক আছে? পাহাড়কে কেটে আমাদের রাস্তা কেমন করে তৈরি করবে? পাহাড়কে কেটে কেমন করে রাস্তা তৈরি করবে? এই পাহাড় কাটলো, পাহাড় কাটার পরে আমাদের এরকম করে রাস্তা তৈরি করলো, করে এখানে আমাদের একটা রেলিং দিয়ে দিল। এবার এখান দিয়ে আমাদের হাইওয়েটা গেল। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার স্টেপ টেরেন। এখানে স্লোপটা এতটাই বেশি, মোর দেন 60 ডিগ্রি। তো এখানে পাহাড় কেটে আমাদের রাস্তা তৈরি করতে হয়, এটা হাফ টানেলিংও বলা হয়। এর একটা ভিডিও আমার কাছে ছিল, ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আমাকে ভিডিও একটা রাখা ছিল, ভিডিওটা তোমরা দেখে নাও। এই যে ভিডিও আমি প্লে করছি, দেখো এখানে, এই দেখো যেটা যাচ্ছে, ঠিক আছে? যেটা যাচ্ছে দেখো পাহাড় কেটে রাস্তা কিন্তু তৈরি করা, এখানে পাহাড় কেটে রাস্তা তৈরি করা। এই দেখো ভালো, পাহাড় কেটে সম্পূর্ণ রাস্তাটা তৈরি করা। এখানে ভিডিওটা পজ করে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। পাহাড় কেটে এখানে রাস্তাটা সম্পূর্ণ তৈরি করেছে। এই যে নিচে রাস্তা আছে, এখানটায় নিচে রাস্তা আছে, এই যে আমাদের নিচে রাস্তা আছে, এটা আমাদের রাস্তা। আর পাহাড় কেটে এই যে আমার রাস্তা কিন্তু তৈরি করা। এই সাইডে দেখো আমাদের রেলিং দেওয়া আছে, এই সাইডে রেলিং দেওয়া আছে। তো এটা হয়ে গেল আমাদের, এটা স্টেপ টেরেনের ভেতরে চলে আসে, পাহাড় কেটে রাস্তা ধরা। এটাকে হাফ ট্রেনলিংও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে মেথডটা এটা রাস্তাটা বানিয়েছে হাফ ট্রেনলিং বলা হয়ে থাকে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ক্লিয়ার হলো। তো এই 4 ধরনের আমাদের ট্রেনের হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ঠিক আছে? তোমরা ট্রেন সম্বন্ধে একটা আইডিয়া পেলে, ট্রেনটা কী জিনিস। তো এরপরে যেটা হলো আমাদের ডিজাইন স্পিড, ঠিক আছে? এরপরে এটা আমাদের আসে, এটা আমাদের এর হেডিংটা এটা হবে ক্লাসিফিকেশন অফ টেরেন। আমি হেডিংটা দিয়ে দিচ্ছি তোমাদের। এর যে হেডিং হবে ক্লাসিফিকেশন অফ টেরেন। ফিকেশন অফ টেরেন।
এখন কিছু লিখো না, আমি যখন বলবো তখন লিখবে, ঠিক আছে? এখন কিছু লেখার দরকার নেই। এবার যেটা সেকেন্ড হয় ডিজাইন স্পিড। এবার দেখো প্রত্যেকটা আমাদের রোডের আমরা আগে ক্লাসিফিকেশন করেছিলাম এবং আমাদের এখানে ট্রেনের ক্লাসিফিকেশন করলাম, এবং প্রত্যেকের ট্রেন এবং প্রত্যেকের রোড হিসাবে আলাদা আলাদা ডিজাইন স্পিড আইআরসি অলরেডি আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে? তো সব কিছু আমাদের ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি একটা টেবিল তোমাদেরকে দেখাচ্ছি। টেবিলটা আমি আর বানাচ্ছি না, টেবিলে তোমাদেরকে আমি পুরো ইম্পোর্ট করে দেখাচ্ছি। আমাদের ডিজাইন স্পিড, যেটা আমাদের আইআরসি রেকমেন্ড করে ডিজাইন স্পিড। এই যে ডিজাইন স্পিড, ঠিক আছে? এইটা কিন্তু এই টেবিলটা আমি ইম্পোর্ট করেছি, ইনকমপ্লিট টেবিল। এটা আমাদের বোথ সাইডে আরও আছে, ঠিক আছে? বোথ সাইডে আছে বলতে কেমন বোঝাচ্ছে দেখো, এই যে এইদিকে টেবিলটা আরও এগোচ্ছে, ঠিক আছে? এইদিকে টেবিলটা আরও এগোচ্ছে, কারণ এখানে শুধু প্লেন ট্রেন, রোলিং ট্রেনই দেওয়া আছে। এর মাউন্টেনিয়াস স্টিপ ট্রেনও আছে, সেগুলোরও ডিজাইন স্পিড একটা করে আছে, সেটা লিখিনি। আর নিচে দেখো এখানে এমডি অব্দি দেওয়া আছে, তারপরে যে ভিলেজ রোডস, ঠিক আছে, এগুলো সম্বন্ধে দেওয়া নেই, ঠিক আছে? আর উপরে যেটা হয়ে গেল আমাদের এখানে এক্সপ্রেসওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে আছে, ঠিক আছে? তো নিচে আর সাইডে আমাদের দুটোই কিন্তু হয়। এবার এখানে ধরো দুটো ওয়ার্ড আছে, একটা রুলিং স্পিড, একটা মিনিমাম স্পিড। রুলিং স্পিড বলতে কি বোঝাচ্ছে? রুলিং স্পিড বলতে এটা বোঝায়, যেটা আমরা আগেও পড়েছিলাম, ডিজাইরেবল, যেটা চাই আইআরসি এটা রেকমেন্ড করে যে এই স্পিডে তোমাদের ডিজাইন করতে হবে, এটা তোমাদের রিকমেন্ডেড। মানে ধরো তোমার এখানে বলা যায় প্লেন ট্রেন, প্লেন ট্রেনে তোমার যদি ন্যাশনাল হাইওয়ে তোমার কনস্ট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে তোমার 100 kmph ডিজাইন স্পিড রাখতে হবে। প্লেন ট্রেনে ন্যাশনাল হাইওয়ে 100 kmph তোমার ডিজাইন স্পিড রাখতে হবে, ঠিক আছে? এটা আইআরসি রেকমেন্ড করছে, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে দুটোর ক্ষেত্রেই। আর আরেকটা হলো যদি এটা রোলিং ট্রেনে হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 80 kmph, ঠিক আছে? যেটা আমাদের রুলিং স্পিড বা ডিজাইন স্পিড অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন এটা। কিন্তু যদি কোনো কারণে এই স্পিডটা তুমি প্রোভাইড করতে না পারো, সেক্ষেত্রে একটা মিনিমাম স্পিড দেওয়া আছে, যে আইআরসি বলছে এতটা মিনিমাম করতেই হবে। ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে যদি দেখো তোমার প্লেন ট্রেন মিনিমাম স্পিড সেটা কিন্তু 80 kmph, মানে তোমার কন্ডিশন যাই থাকুক না কেন তোমাকে মিনিমাম কিন্তু 80 kmph জন্য ডিজাইন করতেই হবে। কোনো স্পেসিফিক জায়গায় কোনো একটা শর্ট টার্মে যদি স্পিড রেস্ট্রিকশন লাগাও সেটা আলাদা কথা, কোনো একটা কারণে কোনো একটা স্পেসিফিক লোকেশনে থাকতে নাও পারে প্রভিশন, কিন্তু ওভারঅল তোমাকে যে ডিজাইন করতে হবে সেটা কিন্তু 80 kmph মিনিমাম করতে হবে, ঠিক আছে? ধরো তুমি 100 দিতে পারছো না, সেখানে 95 দিলে, 95 না 90 দিলে, 90 না পারলে 85 দিলে, 85 না পারলে 80 দিলে, কিন্তু 80-র কম কিন্তু তোমার এখানে স্পিডটা করা যাবে না। 80-র কম স্পিড করা যাবে না, ঠিক আছে? 80-র কম তোমাদের স্পিডটা কোনো মতেই করা যাবে না। এটা হবে এনএইচের ক্ষেত্রে। তো এখানে দুটো হলো, একটা রুলিং স্পিড যেটা ডিজায়ারেবল আইআরসি চায়, এবং একটা হচ্ছে মিনিমাম স্পিড, ঠিক আছে? তোমার যেটুকু দরকার সেটুকু আমি তোমাদেরকে লিখে দিয়েছি, এর বাইরে তোমাদেরকে আর কিছু পড়তে হবে না, এইটুকুই তোমাদেরকে পড়তে হবে, এই জন্য টেবিলটা আমি উপরে এখানে দিয়ে দিয়েছি। তো সবার আগে তোমরা এক কাজ করবে, এই দুটো জিনিস তোমরা নোট করে নাও, তারপর আমি যেটা হরিজন্টাল অ্যালাইনমেন্টসের প্রথম যেটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট, হরিজন্টাল কার্ভ, সেটা সম্বন্ধে আসবো। আগে তোমরা এই দুটো জিনিস তোমরা নোট করে নেবে, ঠিক আছে? তো তোমরা নোট করে নাও, আমি দুটোকে ছোটো করে দিচ্ছি একটু, ঠিক আছে? প্রথমে ক্লাসিফিকেশন অফ টেরেন লিখে এই টেবিলটা লিখবে, ক্লাসিফিকেশন অফ টেরেন লিখে এই টেবিলটা তোমরা লেখো, এবং তারপরে ডিজাইন স্পিড লিখে তোমরা এই টেবিলটা তোমরা নোট করবে। এই দুটো জিনিস নোট করে নাও, তারপর আমরা হরিজন্টাল কার্ভ সম্বন্ধে ডিসকাশন শুরু করব। তো আশা করছি তোমাদের এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার চলো আমি নেক্সট স্লাইড খুলছি, ঠিক আছে? তো আমরা এবার হেডিং দেব হরাইজন্টাল কার্ভস, ঠিক আছে? আমাদের নেক্সট হেডিং কি হবে? প্রথম যেটা আমাদের হরাইজন্টাল অ্যালাইনমেন্টসের মধ্যে আসছে, হরাইজন্টাল কার্ভ, হরাইজন্টাল কার্ভ। তো হরাইজন্টাল কার্ভ আমরা কেন প্রোভাইড করি, ঠিক আছে? আমাদের হরাইজন্টাল কার্ভ প্রোভাইড করার দরকার হবে কেন বলো? আমরা তো স্ট্রেট লাইনে সিম্পল যেতেই পারতাম, স্ট্রেট লাইন প্রোভাইড করতে পারতাম,
এই যে ধরো আমাদের রাস্তা এরকম স্ট্রেট রাস্তা আমরা অলরেডি প্রোভাইড করেই চলতে পারতাম, আমাদের কী অসুবিধা ছিল? ঠিক আছে, আমরা যদি এরকম স্ট্রেট রাস্তা প্রোভাইড করি, এরকম যদি স্ট্রেট রাস্তা বানাই, আমাদের কী অসুবিধা ছিল? কিন্তু এরকম স্ট্রেট রাস্তা আমরা যে নতুন কনস্ট্রাক্ট করবো, এরকম জায়গায় তো দরকার না, পুরো স্ট্রেট জায়গা আমাদের কোথায় অ্যাভেলেবেল আছে? কোথাও আজকাল স্ট্রেট জায়গা অ্যাভেলেবেল নেই। একটু পরপরই তুমি যেতে থাকো, কোথাও না কোথাও অবস্ট্রাকশন আসবেই আসবে। ঠিক আছে, কোথাও না কোথাও মধ্যে একটা অবস্ট্রাকশন আসবেই আসবে। তোমরা এখন রাস্তা কনস্ট্রাক্ট করবে, কোথাও না কোথাও অবস্ট্রাকশন আসবে। সেটা কোনো কলোনি হতে পারে, ঠিক আছে, কোনো একটা তোমার ফ্যাক্টরি হতে পারে, তোমার একটা মন্দির বা মসজিদ হতে পারে, যা হোক কিছু হতে পারে, কিন্তু তুমি সোজা রাস্তা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। যখন এমন কোনো অবস্ট্রাকশন আসবে, এই অবস্ট্রাকশন যদি তোমার শিফট করা পসিবল না হয়, ছোটোখাটো কোনো অবস্ট্রাকশন, ঠিক আছে, দেখা লাগে ছোটো কোনো দোকান কেউ খুলে বসে আছে, ঠিক আছে, যেটা আমার হাইওয়ের পাশে ছিল, ছোটো দোকান খুলে বসে আছে, তুমি সেটাকে চাইলে সেখান থেকে সরিয়ে ফেলতে পারো। জমি অনেক সময় দেখবো অধিগ্রহণ করা হয় রাস্তা বানানোর জন্য, সেটাও পসিবল। কিন্তু অনেক সময় কি বড় কলোনি আছে, যে কলোনিটাকে তোমার কিন্তু ওখান থেকে রিমুভ করা পসিবল নয়। কোনো একটা মন্দির আছে বা কোনো মসজিদ আছে, সেটাকে রিমুভ করা পসিবল নয়। কোনো একটা ফ্যাক্টরি আছে, বড় ফ্যাক্টরি, সেখানে অনেক ওয়ার্কার কাজ করে, সেটাকে কিন্তু রিমুভ করা পসিবল নয়। তোমার হাইওয়ে প্ল্যানিং থাকলেও তুমি এখান দিয়ে স্ট্রেট রাস্তা নিয়ে যেতে পারবে না। তখন সেক্ষেত্রে কী করতে হবে? তোমাকে এইটাকে এখানে একটা কার্ভ প্রোভাইড করতে হবে, এই অবস্ট্রাকশনের সামনে একটা কার্ভ প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার কি হলো, এই তোমার অবস্ট্রাকশন আছে, এটা অবস্ট্রাকশন, ঠিক আছে, এই আমাদের রাস্তা আসছিল, রাস্তাটা এরকম করে ঘুরিয়ে আবার নিয়ে এরকম চলে গেলাম, রাস্তাটা আসছিল এখানে ঘুরিয়ে এই নিয়ে আবার আমি রাস্তাটা সোজা নিয়ে গেলাম, ঠিক আছে, এরকম করে চলতে থাকলো। তো এখানে আমি একটা কার্ভ প্রোভাইড করলাম রাস্তাটাকে, ঠিক আছে। তো কার্ভ আমরা কেন প্রোভাইড করলাম? কারণ আমরা সবসময় রাস্তাকে সব প্রোভাইড করতে পারবো না, বিভিন্ন রকম অবস্ট্রাকশন আমাদের সামনে কোনো না কোনো সময় এসেই থাকবে, ঠিক আছে, যে কোনো অবস্ট্রাকশন হতে পারে, সেজন্য আমাদের কার্ভ প্রোভাইড করলাম। তো কার্ভ প্রোভাইড করলাম, ঠিক আছে, করলাম। কার্ভ প্রোভাইড করলে প্রবলেমটা কি? প্রবলেম কার্ভ প্রোভাইড করলে প্রবলেম বলতে কি বলতে, দেখো, যখনই তুমি একটা কার্ভ প্রোভাইড করবে, ঠিক আছে, কার্ভের মধ্যে দিয়ে যখন কোনো গাড়ি যাবে, ঠিক আছে, গাড়ি যাওয়ার সময় সার্কুলার পাথ যখন সে ফলো করবে, তখন সার্কুলার পথ ফলো করলে তার উপর সবার আগে অ্যাক্ট করবে সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড ডাইরেকশনে। যখনই তোমার গাড়ি কোনো সার্কুলার পাথে মুভ করে, ঠিক আছে, আমি ড্র করছি, যখনই আমাদের গাড়ি কোনো সার্কুলার পাথে মুভ করে, আমি একটা রাস্তা ড্র করছি, সার্কুলার পাথ, ঠিক আছে, কোনো গাড়ি যদি এখানে মুভ করে আমাদের, গাড়িটা ড্র করে নিই, তাহলে তোমার সুবিধা হবে। এটা আমাদের গাড়ির টপ ভিউ, ঠিক আছে, এটা গাড়ি আমাদের টপ ভিউ, গাড়িটা আমাদের এদিক মুভ করছে, ঠিক আছে, তো এটা আমাদের সার্কুলার পাথে মুভ করছে। যখনই সার্কুলার পাথে কোনো গাড়ি মুভ করে, গাড়ির কার্ভের আউটওয়ার্ড ডাইরেকশন, এটা আমাদের কার্ভ, ঠিক আছে, কার্ভে এটা কি হলো, এটা আমাদের ইনার সাইড, এটা আমাদের আউটার সাইড, ঠিক আছে। যখন কোনো গাড়ি মুভমেন্ট করবে, গাড়ির বাইরের দিকে একটা আউটওয়ার্ড ফোর্স অ্যাক্ট করে, ঠিক আছে, যেটাকে চেষ্টা করে গাড়িকে বাইরের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটাকে বলে যে আউটওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। আমি সেন্ট্রিফিউগাল ফোর্সকে পি দ্বারা এখানে নোট করছি, এবং যার ভ্যালু হয় mv²/r, ঠিক আছে। এগুলো আমরা ফিজিক্সে পড়ে থাকি। এম কি? গাড়ির যেটা মাস হয়ে গেলো এম, ভি হচ্ছে গাড়ির ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস, এই কার্ভের রেডিয়াস। যখন একটা কার্ভ হচ্ছে সার্কুলার কার্ভটা কোথাও গিয়ে একটা মিলছে পয়েন্টগুলো, তো একটা রেডিয়াস তৈরি হচ্ছে, ঠিক আছে, এই রেডিয়াসটার ভ্যালু হলো এটা, যে কত ডিগ্রির কার্ভ প্রোভাইড করছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের কার্ভের রেডিয়াস। এই চেষ্টা করবে এই সেন্ট্রিফিউগাল ফোর্স গাড়িকে আউটার দিকে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া কি হতে পারে, সেন্ট্রিফিউগাল ফোর্স যখন বাইরের দিকে অ্যাক্ট করবে, তখন এটা চেষ্টা করবে গাড়িকে বাইরের দিকে রোটেট করে উল্টে দেওয়ার জন্য, ঠিক আছে, রোটেট করার জন্য, মানে ওভারটার্ন করার জন্য, এটাকে বলে ওভারটার্নিং। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ফলে গাড়ির মধ্যে আরও একটা টেন্ডেন্সি দেখা দেবে, সেটা হচ্ছে ওভারটার্নিং। তো আমি এখানে দেখাচ্ছি, যদি আমরা এই দিক থেকে দেখি গাড়িটাকে, এই দিক থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে আমরা একটি এক্সেস ক্রস সেকশন দিলাম। যদি আমরা এই দিক থেকে দেখি, ঠিক আছে, গাড়িটা ওইদিকে যাচ্ছে, গাড়িটা আমি এই দিক থেকে যদি দেখি, তো গাড়ি আমি একটা সাইড ভিউ ড্র করছি এখানে, গাড়ি একটা সাইড ভিউ দেখছি, তোমাদের বোঝাতে সুবিধা হবে। সরি, এটা গাড়ির ফ্রন্ট ভিউ ড্র করছি, সাইড ভিউ না, ঠিক আছে, গাড়ির একটা ফ্রন্ট ভিউ তোমার জন্য ড্র করছি।
এটা আমাদের গাড়ি, ঠিক আছে, এটা আমাদের গাড়ি হয়ে গেল, এবং এটা আমাদের গাড়ির আমাদের ফ্রন্ট ভিউ, ঠিক আছে, মানে আমাদের এক্সেস সেকশন এখান থেকে দেখি ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এবার গাড়িটা দেখছি আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স কি বাইরের দিকে অ্যাক্ট করছে। তো আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স এই গাড়ির সিজিতে বাইরের দিকে অ্যাক্ট করে, সেন্ট্রিফুগাল যখন অ্যাক্ট করবে গাড়ির সিজিতে অ্যাক্ট করবে, ঠিক আছে। আমাদের গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি আছে, এই সেন্টার অফ গ্র্যাভিটিতে সেন্ট্রিফুগাল ফোর্সটা বাইরের দিকে অ্যাক্ট করবে। বাইরের দিকে কেমন অ্যাক্ট করবে, এরকম বাইরের দিকে অ্যাক্ট করবে, ঠিক আছে, বাইরের দিকে পি অ্যাক্ট করবে। এটার ভ্যালু কত, mv² ডিভাইডেড বাই আর। এবার গাড়ি যখন বাইরের দিকে ল্যাটারালি তোমার একটা ফোর্স অ্যাক্ট করবে, ঠিক আছে, সেই ল্যাটারালি ফোর্স অ্যাক্ট করার পরে গাড়িটাকে কী করবে, ল্যাটারালি শিফট করার চেষ্টা করবে। প্রথমত এটা প্রবলেম হয় ল্যাটারাল শিফটিংয়ের চেষ্টা করবে এই গাড়িটাকে, তো গাড়িটা ধীরে ধীরে এই দিকে শিফট হওয়ার চেষ্টা হবে। যখনই গাড়িটা শিফট করতে যাবে তখন এই গাড়ির টায়ারের সঙ্গে আমাদের রোড সারফেসের একটা ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হবে। আমরা আগে পড়েছিলাম ফ্রিকশনের সময় একটা লঙ্গিটিউডনাল হয়, একটা ল্যাটারাল হয়। যখনই গাড়ি কার্ভে আসবে তখন বলেছিলাম সেই সময় পড়ানোর সময় যে ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হয়, তো তখন এখানে একটা ল্যাটারাল ফ্রিকশন আমাদের এখানে একটা জেনারেট হবে, ল্যাটারাল ফ্রিকশন এখানে আমাদের একটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের ল্যাটারাল ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স আমাদের এখানে এফ হয়ে গেল, এটা আমাদের ল্যাটারাল ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। ল্যাটারাল ফ্রিকশন এবার একটা জেনারেট হলো। তো এবার দেখো, এবার গাড়ির আরেকটা আছে, গাড়ির একটা সেলফ ওয়েট আছে, গাড়ির সেলফ ওয়েট ডব্লিউ, ঠিক আছে, গাড়ির একটা সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটটা আমি ডব্লিউ দিয়ে নোট করছি, গাড়ির একটা সেলফ ওয়েট, এটা আমাদের ডব্লিউ, গাড়ি একটা নিজস্ব সেলফ ওয়েট ডব্লিউ যেটা নিচের দিকে আমাদের অ্যাক্ট করছে। তাহলে এখানে কি হলো, গাড়ির মধ্যে গাড়ি আমাদের ক্রস সেকশন ভিউ দেখছি, এদিক থেকে দেখছি, ঠিক আছে, এইদিকে দেখার ফলে এদিকে আমার চোখ আছে দেখছি, এদিকে আমার চোখ আছে দেখছি, ঠিক আছে, চোখ দিয়ে আমরা দেখছি, দেখার ফলে আমাদের কি হলো, গাড়ির আমরা এই সেকশনটা দেখতে পেলাম, গাড়িটা সামনের দিকে হচ্ছে। এবার গাড়ির আউটওয়ার্ড একটা ফোর্স ওইদিকে অ্যাক্ট করছে, যখনই অ্যাক্ট করছে, ঠিক আছে, আর গাড়ির আউটওয়ার্ড ফোর্সে অ্যাক্ট করছে, আর সেই জন্য নিচে একটা ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হচ্ছে। এবার কি হচ্ছে, আমাদের যে আউটওয়ার্ড ফোর্স সেটা গাড়ির অ্যাক্ট করছে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির থ্রু, মানে গাড়ির মিডিল বরাবর আউটওয়ার্ড ফোর্সে অ্যাক্ট করছে, কিন্তু যেটা ফ্রিকশন আমাদের এখানে জেনারেট হচ্ছে এবং ফ্রিকশনটা অ্যাক্ট করছে সেটা গাড়ির বটমে টায়ারের সঙ্গে রোডের যে কন্ট্যাক্ট সেখানে হচ্ছে। তো এখানে দেখো একটা লিভার আর্ম জেনারেট হয়েছে, একটা মুভমেন্ট জেনারেট হচ্ছে, গাড়িটা কি এইভাবে চেষ্টা করছে এই দিক যাওয়ার জন্য, আর ফ্রিকশনটা নিচে জেনারেট হচ্ছে। তো এখানে একটা লিভার আর্ম জেনারেট হচ্ছে, গাড়িটা চেষ্টা কি করবে এভাবে ঘুরে যাওয়ার জন্য, ওভারটার্ন করার জন্য। এবং ওভারটার্নটা কোথা থেকে হবে, গাড়ির যে এই টায়ার, এই টায়ারের বরাবর গাড়িটা রোটেট করার চেষ্টা করবে, উল্টে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এদিকে এই ফোর্সটা চেষ্টা করবে গাড়িটাকে উল্টে দেওয়ার জন্য। সো এবার এখানে একটা এফেক্ট চলে আসবে ওভারটার্নিং এর জন্য এফেক্ট, ঠিক আছে, ওভারটার্নিং, ওভারটার্নিং। গাড়িটা ওভারটার্নিং কেন হবে দেখলে, কারণ এটা যে গাড়ির যে সেন্ট্রিফুগাল ফোর্স গাড়ির সিজিতে অ্যাক্ট করছে, এবং যেটা ফ্রিকশনাল ফোর্স গাড়ির বটমের টায়ার আর রোডের কন্ট্যাক্ট রেটে অ্যাক্ট করছে। সো একটা মুভমেন্ট জেনারেট হলো, মুভমেন্ট জেনারেটের ফলে গাড়ি ওভারটার্ন করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই দুটো প্রবলেম, প্রথম প্রবলেম হলো ল্যাটারাল স্কিডিং, গাড়িটা ল্যাটারালি শিফট হয়ে যাওয়ার চেষ্টা হবে ওইদিকে, আর দ্বিতীয় হলো গাড়িটা ওভারটার্নিংয়ের চেষ্টা করবে। ল্যাটারাল স্কিডিং আর ওভারটার্নিং এই দুটো প্রবলেম জেনারেট হয় যখনই আমরা কোনো সার্কুলার কার প্রোভাইড করি, ঠিক আছে। এবং ওভারটার্নিংয়ের পরে কীরকম গাড়িটা অনেক হয়ে যাবে দেখে নাও, এটা তো আমাদের গাড়ি আছে, যখনই ওভারটার্নিং হবে তখন দেখে নাও কেমন হয়ে যাবে। ওইটা মশা যাচ্ছে না, এটা থাক। তো গাড়িটা ওভারটার্নিং হলে গাড়িটা কেমন হয় সেটা দেখে নাও। গাড়িটা ওভারটার্নিং হবে এই পয়েন্টে বরাবর, গাড়িটা এরকম বেঁকে যাবে, ঠিক আছে, এই টায়ার বরাবর গাড়িটা এরকম রোটেট হওয়ার চেষ্টা করবে, ওভারটার্নিং। এই গাড়িটা ওভারটার্নিং এরকম করে হওয়ার চেষ্টা করবে ডিউ টু সেন্ট্রিফুগাল ফোর্স পি, ঠিক আছে। এই পি ফোর্সের জন্য গাড়িটা চেষ্টা করবে এদিকে ওভারটার্নিং হয়ে যাওয়ার জন্য, এই পি ফোর্সের গাড়িটা ওভারটার্নিং হওয়ার জন্য চেষ্টা করবে। এটা হয়ে গেলো এই গাড়ির সেন্ট্রিফুগাল ফোর্স লাগার জন্য, সিতে লাগছে আর এখানে ফ্রিকশনটা নিচে হচ্ছে, এর জন্য ওভারটার্নিং হওয়ার চেষ্টা করবে। দুটো আমাদের এখানে যেখানে হরিজন্টাল কার্ভ আমরা রোডে ইন্ট্রোডিউস করলাম, দুটো প্রবলেম জেনারেট হলো। একটা তোমার হচ্ছে গিয়ে ল্যাটারাল স্কিডিং, গাড়িটা সাইডে সরে যাবে, ঠিক আছে, আরেকটা তোমার হয়ে যাবে যে ওভারটার্নিং হওয়ার টেন্ডেন্সি দেখা দেবে গাড়ির মধ্যে। তো
এই দুটো কারণ। তো আমি একটু এগুলো ভালো করে একটু লেখাও ভালো করে তোমাদেরকে বেশি বেশি উপর উপর দিয়ে বুঝিয়ে দিলাম। তো তোমরা আগে সবাই দুটো লাইন লিখে নেবে, ঠিক আছে? তোমরা দুটো লাইন লিখবে, তারপর আমি তোমাদেরকে জিনিসটা বোঝাবো, ঠিক আছে? তোমরা দুটো লাইন লিখে নাও আগে। হরাইজন্টাল, তোমরা যেটা হয় হরাইজন্টাল কার্ভ তোমরা হেডিং দিয়েছিলে, ঠিক আছে? এই উপরেগুলো ড্র করার দরকার নেই, যেটা ড্র করতে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? উপরেগুলো ড্র করার দরকার নেই। তো এবার তোমরা হরাইজন্টাল কার্ভ সম্বন্ধে একটা লাইন লিখে নাও, একটা দুটো লাইন লিখে নাও, ঠিক আছে? লেখো, when there is a horizontal curve, when there is a horizontal curve introduced in horizontal alignment, introduced in horizontal alignment, comma, then for a vehicle, then for a vehicle, then for a vehicle, negotiating a horizontal curve, negotiating, negotiating, negotiating a horizontal curve, centrifugal force will be developed, centrifugal, centrifugal force will be developed in radially outward direction, in radially outward direction, to curve, which is in lateral direction of vehicle, which is in lateral direction of vehicle, which is in lateral direction of vehicle. তো একবার সম্পূর্ণ বলে দিচ্ছি, when there is a horizontal curve introduced in horizontal alignment, comma, then for a vehicle negotiating a horizontal curve, centrifugal force will be developed in radially outward direction to curve which is in lateral direction of vehicle, ঠিক আছে? তো যেটা তোমাদেরকে বললাম ডেফিনেশনটা, ঠিক আছে? তার মানে যেটা বললাম বাংলায় বলতে গেলে এটা হচ্ছে, যখন কোনো একটা গাড়ি কোনো একটা হরাইজন্টাল কার্ভের উপর দিয়ে যায়, তখন রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স জেনারেট হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা এই গাড়িটাকে ল্যাটারালি আউটওয়ার্ড সাইডে আউটওয়ার্ড দিকে শিফট করার চেষ্টা করে, ঠিক আছে? তো তোমরা এই যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা শুধু ড্র করবে, ঠিক আছে? আগে এই ডায়াগ্রাম, এগুলো ড্র করার দরকার নেই, তোমরা শুধু এই ডায়াগ্রামটা ড্র করো। আমি একটা তোমাদের পার্টিশন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তোমরা এই ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করো, ঠিক আছে? এই ডায়াগ্রামটা ড্র করে নাও। তো আশা করছি তোমাদের এই ডায়াগ্রামটা ড্রয়িং করা হয়ে গেছে। এবার তোমরা হেডিং দেবে, ঠিক আছে? আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হেডিং দেবে, এফেক্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স ওভার অন ভেহিকেল, ঠিক আছে? হেডিং দাও, effect of centrifugal force on vehicle, effect of centrifugal force on vehicle, ঠিক আছে? এফেক্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স অন ভেহিকেল, এতে দুটো এফেক্ট আছে, তোমাদের ইউটিউবকে বললাম। এক দিয়ে লেখো ওভারটার্নিং, ওভারটার্নিং, দুই দিয়ে লেখো ল্যাটারাল স্কিডিং, ল্যাটারাল স্কিডিং। তো আমরা দেখো এখানে ড্র করেছিলাম, তোমাদেরকে ডায়াগ্রামটা ড্র করে আমি দেখিয়েছিলাম ওভারটার্নিং জিনিসটা কি। আমি ওটাকে নেক্সট পেজে আরও ভালো করে ড্র করছি, ঠিক আছে? আর একটু ডিটেলিং করবো, এটা আমি নেক্সট পেজে চলে যাচ্ছি একেবারে, ওভারটার্নিং জিনিসটা নেক্সট পেজে চলে যাচ্ছি। তোমরা এবার 1 নম্বর দাও ওভারটার্নিং, ঠিক আছে? 1 দাও ওভারটার্নিং। তোমরা এখানে 1 নম্বর দাও, 1 নম্বর দিয়ে ওভারটার্নিং। ওভারটার্নিং, তো আমরা গাড়িটা আবার ড্র করছি। এই আমাদের গাড়ি, এই আমাদের রোড, আমাদের গাড়ির চাকা,
এটা আমাদের গাড়ির হলো ফ্রন্ট ভিউ আর রিয়ার ভিউ যে কোনো বলতে পারে, ঠিক আছে। এটা আমাদের ফ্রন্ট ভিউ। তো আমরা কী কী দেখিয়েছিলাম এখানে, কী কী ফোর্স আমরা দেখেছিলাম, আগে ফোর্সগুলো দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আমাদের যেটা সিজি আছে, আমাদের সিজি, ঠিক আছে, সিজি থেকে আমাদেরকে সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করছিল পি, ঠিক আছে, যার ভ্যালু ছিল mv² ডিভাইড বাই আর, ঠিক আছে। একটা আমাদের সেলফ ওয়েট অ্যাক্ট করছিল, সেলফ ওয়েটের ভ্যালু ছিল ডব্লিউ, ঠিক আছে। আরেকটা আমাদের এখানে অ্যাক্ট করছিল, এখানে আমাদের ল্যাটারাল স্কিডিং, ঠিক আছে। আমাদের এখানে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স অ্যাড করছিল, আমি এটাকে এফ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার যেহেতু আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স একই প্লেনে অ্যাক্ট করছিল না, সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্ট করছিল সিজিতে, আমরা সিজির হাইটকে ডিনোট করছি পি দিয়ে, ঠিক আছে। সিজির যে হাইট আছে সেটাকে আমরা ডিনোট করছি এইচ দিয়ে, এটা আমাদের সিজির হাইট, আমাদের রোড সার্ফেস থেকে সিজির হাইট হচ্ছে এইচ। এবং আমার যে দুটো টায়ার আছে, টায়ার দুটোর মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি আমরা লিখি, টায়ারের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটাকে আমরা ডিনোট করছি বি দিয়ে, ঠিক আছে। দুটো টায়ারের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে স্মল বি, আর যে হাইট, সেন্টার অফ গ্র্যাভিটি হাইট রোড সার্ফেস থেকে, এটা এইচ, ঠিক আছে। আমাদের দুটো টায়ার আছে, এটা হচ্ছে টায়ার এ, এটা আমাদের টায়ার বি, দুটো আমাদের টায়ার আছে। তো এবার দেখো আমাদের এই যে সম্পূর্ণ যে অ্যারেঞ্জমেন্ট হলো, গাড়ির অ্যারেঞ্জমেন্ট, এইটা যখন সেন্ট্রিফুগাল ফোর্স লাগছে বাইরের দিকে, গাড়িটা রোটেট হওয়ার চেষ্টা করছে এই বি হুইলের থেকে, এই পয়েন্ট বরাবর গাড়িটা রোটেট হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। গাড়িটা এখানে ওভারটার্ন হওয়ার চেষ্টা করছে এবং একে রেজিস্ট করছে সেলফ ওয়েট ডব্লিউ, যেটা নিচের দিকে অ্যাক্ট করছে, ঠিক আছে। সেও রেজিস্ট করছে কি এই বি পয়েন্ট বরাবরই, বি এর এই যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই কন্ট্যাক্ট পয়েন্ট বরাবর নিচের দিকে অ্যাক্ট করছে। এটা চেষ্টা কি করছে, ঠিক আছে, এই ক্লকওয়াইজ দিকে এটাকে ওভারটার্নিং করাবে গাড়িটাকে, আর ডব্লিউ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে নিচের দিকে বসিয়ে রাখার চেষ্টা করবে ওয়েটটাকে। তো এখানে আমাদের দুটো মোমেন্ট টোটাল জেনারেট হচ্ছে। দুটো মোমেন্ট কী কী জেনারেট হচ্ছে, একটা মোমেন্ট হচ্ছে এখানে গাড়িটাকে ওভারটার্ন করাচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে বলা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট। গাড়িটাকে আমাকে ওভারটার্ন করা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং যে মোমেন্টটা হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট, এবং ওভারটার্নিং মোমেন্টকে আমরা বলবো ওভারটার্নিং মোমেন্ট এমও, ঠিক আছে। মোমেন্টের ভ্যালু কি হলো, পি ফোর্স এইচ হাইটে অ্যাক্ট করছে, তো আমাদের কি হয়ে গেল পি ইন্টু এইচ। আর আরেকটা আমাদের যেটা ডব্লিউ ওয়েটটাকে ওভারটার্ন হওয়া থেকে রেজিস্ট করছে, ঠিক আছে, তো সেটা আমাদের রেজিস্টিং মোমেন্ট। তো আমার ডব্লিউ ওয়েটের কারণে, সেলফ ওয়েটের কারণে আমাদের যে মোমেন্টটা জেনারেট হবে সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, এম আর, ঠিক আছে। রেজিস্টিং মোমেন্টের ভ্যালু কি হলো, ডব্লিউ হচ্ছে সেলফ ওয়েট, এটা অ্যাক্ট করছে কোথায় দেখে নাও, এটা অ্যাক্ট করছে আমাদের টোটাল যেটা আমাদের ডিস্টেন্স এ থেকে বি টায়ারের, সে বি ডিস্টেন্স, এবং এটা সিজি যেটা ওয়েট অ্যাক্ট করছে সিজি বরাবর, সিটা দুটো টায়ারের মাঝখান দিয়ে অ্যাক্ট করবে, সো বি/2 ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স হবে বি/2 অর্ধেক। তো এখানে ডব্লিউ ইন্টু বি/2, ঠিক আছে। তো এটা আমাদের কি হলো দেখে নাও এখানে, যে আমাদের ওভারটার্নিং করার জন্য মুভমেন্টটা হচ্ছে সেটা পি ইন্টু এইচ, আর আমাদের রেজিস্টিং যে মুভমেন্টটা হচ্ছে যেটাকে গাড়িটাকে ওভারটার্ন হওয়া থেকে রেজিস্ট করবে, নিচের দিকে এটাকে মানে ধরে রাখার চেষ্টা করবে, সেটা হলো গিয়ে ডব্লিউ ইন্টু বি/2 রেজিস্টিং মুভমেন্ট, ডব্লিউ ওয়েট, বি/2 হচ্ছে লেন্থ, ঠিক আছে, ডব্লিউ ইন্টু বি/2। তো এবার ওভারটার্নিং কখন হবে কখন হবে না, তিনটে কন্ডিশন আছে, ঠিক আছে, তিনটে কন্ডিশন আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখবো এ দিয়ে, when overturning will not occur, when overturning will not occur, when overturning will not occur, ওভারটার্নিং কখন হবে না, ঠিক আছে, ওভারটার্নিংটা কখন হবে না আমার ডায়াগ্রামে ক্লিয়ার আছে, যখন আমার সেন্ট্রিফুগাল ফোর্সের বদলে যে ওভারটার্নিং মুভমেন্টটা তার ভ্যালু রেজিস্টিভ মুভমেন্টের থেকে কম হবে, তার মানে কি এম আর গ্রেটার দ্যান এম ও হবে, ঠিক আছে, তখন আমাদের ওভারটার্নিংটা কিন্তু হবে না। সো ওভারটার্নিং কখন হবে না, যখন আমাদের
আমাদের এম আর লেস দেন এমও হয়ে যাবে, ঠিক আছে? যখন এম আর লেস দেন এম ও, ঠিক আছে, রেজিস্টিং মুভমেন্ট লেস দেন ওভারটার্নিং মুভমেন্ট হবে, ঠিক আছে? সরি, ভুল বললাম, রেজিস্টিং মুভমেন্ট গ্রেটার দেন ওভারটার্নিং মুভমেন্ট। রেজিস্টিং মুভমেন্টটা বেশি হবে তাহলে তো ওভারটার্নিং হবে না। রেজিস্টিং মুভমেন্ট গ্রেটার দেন ওভারটার্নিং মুভমেন্ট। তো আমাদের রেজিস্টিং মুভমেন্টটা কি ছিল? রেজিস্টিং মুভমেন্ট হচ্ছে আমাদের ডব্লিউ ইন্টু বি বাই টু, গ্রেটার দেন আমার যে ওভারটার্নিং মুভমেন্টটা কি ছিল? ওভারটার্নিং মুভমেন্টটা ছিল আমাদের পি ইন্টু এইচ, ঠিক আছে, পি ইন্টু এইচ। তো এখান থেকে আমরা লিখতে পারি বি বাই টু এইচ গ্রেটার দেন পি বাই ডব্লিউ, বা এটা উল্টো লেখা যায় পি বাই ডাব্লিউ লেস দেন বি বাই টু এইচ। এবার দেখো এখানে একটা টার্ম আসলো পি বাই ডাব্লিউ, ঠিক আছে, এখানে একটা টার্ম আসলো পি বাই ডাব্লিউ। এই যে পি বাই ডাব্লিউ হয়ে গেল, এই পি বাই টু যে রেশিও, এটাকে বলা হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর, ঠিক আছে, বা সেন্ট্রিফিউগাল রেশিও। সেন্ট্রিফিউগাল ফোর্স এবং যে সেলফ ওয়েট তার যে রেশিও, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল রেশিও বা ইম্প্যাক্ট ফ্যাক্টর। এটার উপর ডিপেন্ড করবে গাড়িটা ওভারটার্ন করছে কি করছে না, ঠিক আছে? এই ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সেন্ট্রিফিউগাল রেশিও এর ভ্যালু যদি বি বাই টু এইচ থেকে কম হয় তাহলে গাড়িটা ওভারটার্ন করবে না। এর ভ্যালুটা যদি গ্রেটার দেন পি বাই ডাব্লিউ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারটার্ন করবে। পরে আমি কন্ডিশন লিখে দেবো। তো আমি আগে সেন্ট্রিফিউগাল রেশিওটা কি লিখে দিচ্ছি সাইডে, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল রেশিও জিনিসটা লিখে দিচ্ছি আমি এখানে। পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু আই, এটাকে বলা হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর और এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল রেশিও। ঠিক আছে, পি বাই ডাব্লিউ আই। এবার আইকে আরো কিভাবে লেখা যায়, এখানে একটা আই লিখে দিচ্ছি, ঠিক আছে? আইকে আরো লেখা যায় এটা আই ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ করেছি, ঠিক আছে? পি এর ভ্যালু আমরা কি জানতাম? এম ভি স্কোয়ার বাই আর ডিভাইড ডব্লিউ ইকুয়াল টু আমাদের এম জি, ঠিক আছে? ডব্লিউ ইকুয়াল টু এম জি ছিল, তো আমাদের এম কেটে গেল, তো আমাদের আই ইকুয়ালস টু হয়ে গেল ভি স্কোয়ার ডিভাইড বাই জি আর, ঠিক আছে? এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে, পরে যখন কাজে লাগবে সুপার এলিভেশনের সময় তখন তোমাদেরকে দেখাবো। তো এটা আমাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সেন্ট্রিফিউগাল রেশিও বলা হচ্ছে, ঠিক আছে? তো যখন আমাদের গাড়ি ওভারটার্ন হবে না, সেই কন্ডিশনটা হলো এইটা, ঠিক আছে? গাড়ি ওভারটার্নিং এই কেসে হচ্ছে না, গাড়ি ওভারটার্নিং হচ্ছে না। তো এরপরে আমরা 2 নম্বর লিখব। 2 নম্বর আমরা কি লিখব? এখানে আমরা আগে আমরা হেডিং 1 দিয়েছিলাম, মানে এ দিয়েছিলাম, সো আমরা বি দিচ্ছি, ঠিক আছে? ক্রিটিক্যাল কেসে কি হয়েছে দেখো, ক্রিটিক্যাল কেসে কি হয়ে যাচ্ছে, আমাদের যখন জাস্ট ওভারটার্নিং হবে তার আগের মুহূর্ত, ঠিক আছে? মানে আমাদের দুটো টায়ার ছিল, টায়ার এ টায়ার বি, ঠিক আছে? এদিকে আমাদের টায়ার বি যার উপরে সম্পূর্ণ লোডটা আছে, এটা আমাদের কার্ভের আউটার সাইড, এটা ইনার সাইড, ঠিক আছে? যখন জাস্ট টায়ার এ, যেটা হলো টায়ার এ, পুরো কন্ট্যাক্ট ছেড়ে দিয়েছে, জাস্ট রাস্তার উপর টাচ করে আছে, সম্পূর্ণ লোডটা টায়ার বির উপরে আসছে, ঠিক আছে? জাস্ট তোমার কন্ট্যাক্ট ছাড়বে, আরেকটু যদি এক্সট্রা তো সেন্ট্রিফিউগাল তোমার ফোর্স এখানে জেনারেট হয়, তাহলে টায়ারটা লিফট হতে শুরু করবে, যেমন আগে দেখিয়েছিলাম, টায়ারটা লিফট হতে শুরু করবে, ঠিক আছে? এরপর X2 হলে সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে? ক্রিটিক্যাল কেস, ঠিক আছে? ক্রিটিক্যাল কেসে জাস্ট এ পয়েন্টের কন্ট্যাক্ট প্রেশারটা সম্পূর্ণ জিরো হয়ে যাচ্ছে, এ পয়েন্টের কন্ট্যাক্ট প্রেশারটা, এবং তারপরে আরেকটু যে সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সট্রা লাগে, তো এই টায়ার এটা ধীরে ধীরে লিফট হতে শুরু করবে এবং ওভারটার্নিংয়ের দিকে যেতে থাকবে। তো সেই কেসে কি হবে? ক্রিটিক্যাল কেসে ওভারটার্নিং মুভমেন্ট আর রেজিস্টিং মুভমেন্ট দুটো কিন্তু আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে? ক্রিটিক্যাল কেসে ওভারটার্নিং মুভমেন্ট, রেজিস্টিং মুভমেন্ট এই দুটো আমাদের সমান হয়ে যাচ্ছে। তো আমি এখানে লিখছি ক্রিটিক্যাল কেসে কি হয়ে গেল, এম ওভারটার্নিং ইকুয়ালস টু
এম আর, ঠিক আছে, এম ওভারটার্নিং ইকুয়ালস টু এম আর। ওভারটার্নিং আমাদের কী ছিল মুভমেন্ট, পি ইন্টু এইচ ইকুয়ালস টু এম আর কী ছিল আমাদের, ডব্লিউ ইন্টু বি বাই টু। সো পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু বি বাই টু এইচ, ঠিক আছে। যখন ইম্প্যাক্ট ফ্যাক্টরের ভ্যালু বি বাই টু এইচের সমান হবে তখন এটা হবে ক্রিটিক্যাল কেস। এর থেকে একটু বেশি হলেই কিন্তু গাড়িটা ওভারটার্ন করা শুরু করবে। এরপরে আমাদের যেটা আরেকটা পার্ট হয়ে গেল বি এর পরে সি। তো আমরা সি কি করে লিখবো, আনসেফ কন্ডিশন। সিতে আমরা কি লিখবো, আনসেফ, আনসেফ কন্ডিশন। আনসেফ কন্ডিশন, আনসেফ কন্ডিশনটা কি হয়ে গেল, আনসেফ কন্ডিশনটা মানে তোমার গাড়ি ওভারটার্ন করা শুরু করেছে, গাড়ি কিন্তু আনসেফ কন্ডিশনে ওভারটার্ন করা শুরু করেছে। তোমরা দেখাচ্ছি আনসেফ কন্ডিশনটা কি হলো, এই যে গাড়িটা হয়ে গেল আনসেফ কন্ডিশনে, যে গাড়িটা হয়ে গেল, গাড়িটা আমি কপি করে নিচ্ছি। গাড়িটা আমি কপি করে নিলাম এখানে, ঠিক আছে। গাড়িটার ক্ষেত্রে কি হবে, গাড়িটার ক্ষেত্রে ওভারটার্ন হওয়া শুরু হবে, গাড়িটার ক্ষেত্রে ওভারটার্ন হওয়া শুরু হবে, ঠিক আছে। এবং যে টায়ার, টায়ার যেটা আমাদের এ হয়ে গেল, টায়ার এ, এটা আমাদের টায়ার এ ছিল, এটা আমাদের টায়ার বি ছিল। টায়ার এ কিন্তু কন্ট্যাক্ট হারিয়ে ফেলবে এবং সম্পূর্ণ যে প্রেশারটা টায়ার বির উপর এখানে আসবে এখানে, এবং গাড়িটা এদিকে ওভারটার্ন হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স তখন লাগছে পি, গাড়িটা হয়ে এদিকে ওভারটার্ন হওয়া শুরু করবে। এটা হলো আনসেফ কন্ডিশন। আনসেফ কন্ডিশনটা কেন হবে, আনসেফ কন্ডিশনটা হবে যখন আমাদের এই আমাদের ওভারটার্নিং মুভমেন্টের ভ্যালুটা আমাদের রেজিস্টিং মুভমেন্ট থেকে বেশি হয়ে যাবে। তো আনসেফ কন্ডিশনটা কি হয়ে গেল, আনসেফ কন্ডিশনে আমাদের হয়ে গেল এম ও গ্রেটার দ্যান এম আর। এম ওর ভ্যালু কি হয়ে গেল, এম এর হয়ে গেল পি ইন্টু এইচ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু বি বাই টু, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, সরি, ই বাই এইচ গ্রেটার দেন ডব্লিউ বাই বি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু আই, পি বাই ইকুয়ালস টু আই গ্রেটার দেন বি বাই টু এইচ, ঠিক আছে। পি বাই ডাব্লিউ ইকুয়াল টু আই গ্রেটার দেন বি বাই টু এইচ। তার মানে যখন বি বাই টু এইচের ভ্যালু তোমার হচ্ছে কম হবে পি বাই ডাব্লিউ থেকে, বা পি বাই ডাব্লিউ ভ্যালু বি বাই টু এইচ থেকে বেশি হবে, তখন কিন্তু গাড়িটা ওভারটার্ন করে যাবে, ওভারটার্নিং কন্ডিশন। এটা আমাদের আনসেফ কন্ডিশন। এবার দেখো, এটা তো আমাদের নর্মাল হলো কন্ডিশন, তিনটে কন্ডিশন আমরা করলামই, ঠিক আছে। আগে এই তিনটে লিখে নাও, তারপর আমি বলছি, আগে এই তিনটে তোমরা এক এক করে লিখে নাও, আমি তোমার বলছি, ঠিক আছে, এক এক করে তোমরা লিখে নেবে। দাঁড়াও আমি সেটাকে জুম আউট করি। তোমরা লিখেছিলে এই জিনিসটা, ঠিক আছে, একবার লিখে আমি সরে যাচ্ছি, ঠিক আছে, একবার জুমই করে দিচ্ছি। এফেক্ট লিখেছিলে, এফেক্ট অফ সেন্ট্রিফুগাল ফোর্স লিখেছিলে, তারপর ওভারটার্নিং, ল্যাটারাল স্কিডিং, এগুলো লিখেছিলে। তারপর এক নম্বর ওভারটার্নিং দিয়ে, এই ওভারটার্নিং এর পরে এই ডায়াগ্রামটা ড্র করে ফেলো, এরকম যা যা লেখায় ড্র করে ফেলো। তারপরে লিখবে ওভারটার্নিং মুভমেন্ট, এটা লিখবে, তারপরে লিখবে রেজিস্টিং মুভমেন্ট, ঠিক আছে, রেজিস্টিং মুভমেন্টটা লিখে ফেলবে। এইটুকু তোমরা লিখে ফেলো, ঠিক আছে। ভিডিওটা পজ করো, পজ করে তোমরা লিখে ফেলো ওভারটার্নিং মুভমেন্ট, রেজিস্টিং মুভমেন্ট।
এরপরে এখানে তোমরা দেবে কেস 1 হিসাবেও দিতে পারো, কেস 1 হোয়েন ওভারটার্নিং উইল নট অকার, ঠিক আছে, কেস 1 হিসাবে লেখো এটা, কেস 1 আমি করেই দিচ্ছি কেস 1, আবার তোমরা ইসে করবে পরে, ঠিক আছে। এখানে আমি কেস 1 হিসেবে এটা করে দিলাম, কেস 1, ঠিক আছে। তো এটা কেস 1 হয়ে গেল, হোয়েন ওভারটার্নিং উইল নট অকার, ঠিক আছে। এই কন্ডিশনটা লিখে ফেলো, ওভারটার্নিং কখন হবে না, যখন এমআর এর ভ্যালু মানে রেজিস্টিং মুভমেন্টের ভ্যালু মানে ওয়েটের বলে যে মুভমেন্টটা আসছে তার ভ্যালুটা ওভারটার্নিং মুভমেন্ট মানে সেন্ট্রিফুগাল ফোর্সের ফলে যে মুভমেন্টটা আসে তার থেকে বেশি হবে। সো এক্ষেত্রে কি হবে, আমাদের পি বাই ডাব্লিউর ভ্যালু লেস দেন বি বাই 2h হবে। পি বাই ডাব্লিউটা কি, পি বাই ডাব্লিউকে বলে সেন্ট্রিফুগাল রেশিও বা ইম্প্যাক্ট ফ্যাক্টর। সেন্ট্রিফুগাল রেশিওটা কি হয়ে গেল, যে সেন্ট্রিফুগাল ফোর্স এবং যেটা সেলফ ওয়েট তার যে রেশিও সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফুগাল রেশিও, এটাকে পি বাই ডাব্লিউ বলা হয় বা ইম্প্যাক্ট ফ্যাক্টরও বলা হয়, ঠিক আছে। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর আরেকটা আমরা জিনিস বের করলাম ভ্যালু, সেটা ভি স্কয়ার বাই জি আর, এটা আমাদের পরে কাজে লাগবে। এই জিনিসটা তোমরা লিখে ফেলেছো, এটা আমাদের হয়ে গেল সেফ কন্ডিশন বা যখন ওভারটার্নিং অকার হচ্ছে না, এটা তোমরা লিখে ফেলো। আমি সরে গেলাম। এরপরে তোমাদের এটা কেস 2 আর কেস 3ও তোমরা লিখে ফেলো, ঠিক আছে। কেস 2 কেস 3 এটা তোমরা লিখে ফেলো, কেস 2 কেস 3, কেস 2 ক্রিটিক্যাল কেস, কেস 3 আনসেফ কন্ডিশন, ঠিক আছে, ও ক্রিটিক্যাল কন্ডিশন আনসেফ কন্ডিশন, কেস 2 কেস 3 তোমরা লিখে ফেলো, এটা তোমরা লিখে ফেলো, কেস 2 কেস 3। তারপরে এখানে দেখো আরও একটি এখানে কনসেপ্ট আছে, ঠিক আছে, যে তোমার যখন স্ট্রেট লাইনে কোনো গাড়ি চলে, আগেও বলেছিলাম হয়তো, স্ট্রেট লাইনে যখন গাড়ি চলে তখন যে দুটো টায়ার আছে, টায়ার এ আর টায়ার বি, এখানে এটা করেছিলাম টায়ার এ আর টায়ার বি, এই যে আমি গাড়িটা আবার এখানে করে দিচ্ছি, ঠিক আছে। এই যখন স্ট্রেট লাইনে কখন কোনো গাড়ি চলে, স্ট্রেট লাইনে গাড়িটা স্ট্রেট লাইনে চলছে, তখন যে দুটো টায়ার আছে টায়ার এ আর টায়ার বি, দুটোর মধ্যে কিন্তু ইকুয়াল লোড ডিস্ট্রিবিউট হয়, গাড়ি যে সম্পূর্ণ ওয়েটটা থাকে দুটো টায়ারের মাধ্যমে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 4টি টায়ার 6টা টায়ার যাই থাকুক না কেন, আমি ফ্রন্টের দুটো টায়ার দেখাচ্ছি। সো সামনের ওয়েটটা দুটো টায়ারের মাধ্যমে ইকুয়ালি দুটো পার্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এখানে দুটো রিয়াকশন আমার জেনারেট হয়, ঠিক আছে, দুটো এখানে যদি রিয়াকশন হয়, রিয়াকশন এ আর রিয়াকশন বি, বি পয়েন্টে যদি আর বি দুটো আমাদের এখানে রিয়াকশন জেনারেট হয়, আর এ ইকুয়ালস টু কিন্তু আর বি হবে। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, আর এ ইকুয়ালস টু আর বি, আর এ ইকুয়ালস টু আর বি, এটা আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে হয়ে যায়, স্ট্রেট হাইওয়ের ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু যখন এটা কার্ভে আছে, কার্ভে মুভ করে, তখন কি হয় দেখো, এই গাড়ি যখন কার্ভে মুভ করছে, ওভারটার্নিং হোক বা না হোক, সবসময় যেহেতু আমাদের একটা সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে অ্যাক্ট করছে, যেহেতু আমাদের একটা সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে অ্যাক্ট করছে, আমরা এখানে আসছি, ঠিক আছে। পেজটা বড় হয়ে গেছে, সেটা একটু রকম স্লো হয়ে যাচ্ছে, পেজ বেশি বড় করা যাবে এটা বুঝতে পারছি, পেজকে ছোটো ছোটো রাখতে হবে, বেশি লিখলে পেজটা একটু স্লো হয়ে যায়, ঠিক আছে। যেহেতু বাইরের দিকে অ্যাক্ট করছে ফোর্স, তো বাইরে দিয়ে অ্যাক্ট করার জন্য ফ্রিকশন কাজ করছে, এবং যে আউটার যে পয়েন্টটা আছে এটা আমাদের আউটার এজ, ঠিক আছে, এটা আমাদের যে কার্ভ হয়ে গেল বা হাইওয়ে হয়ে গেল, এটা আমাদের আউটার, আর এটা আমাদের ইনার পার্ট, ঠিক আছে, হাইওয়ের আউটার এজ, হাইওয়ের ইনার এজ, ঠিক আছে। তো যখনই এখানে গাড়িটাকে আউটারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেন্ট্রিফুগাল ফোর্স, সেক্ষেত্রে আমাদের বি যে চাকাটা আছে, সেই বি চাকার উপরে কিন্তু যেটা প্রেশার বলো বা লোড বলো, সেটা কিন্তু এর থেকে বেড়ে যায়। তো এখানে যেটা হয়ে যাবে প্রথম ওভারটার্নিং এর কেসে, ঠিক আছে, মানে যখন ওভারটার্নিং হচ্ছে তিনটে কেসেই, হোয়েন ওভারটার্নিং উইল নট অকার, জেনারেল সবসময় এটা ইন এনি কেস যখন কার্ভের উপর দিয়ে চলছে, অলওয়েজ আমাদের আর বি গ্রেটার দেন
আর এ হবে, এটা অলওয়েজ হবে, ঠিক আছে। এই কেসে অলওয়েজ হবে আর বি গ্রেটার দেন আর এ, মানে যে আর বি যেটা আছে এখানে আমাদের রিয়াকশন হচ্ছে আর বি, এখানে আমার রিয়াকশন হচ্ছে আর এ, ঠিক আছে। তো আমার এই আর বির ভ্যালুটা কিন্তু আর এর থেকে বেশি হবে, আর বির ভ্যালুটা কিন্তু বেশি হবে, আর এর ভ্যালুটা আমাদের কম হবে, ঠিক আছে। যখনই কার্ভে হবে তখন অলওয়েজ আর বির ভ্যালুটা আর এর থেকে বেশি হবে। এবার দেখো আমাদের তিনটে কেস করেছিলাম, হোয়েন ওভারটার্নিং উইল নট অকার, ঠিক আছে। এক্ষেত্রে ওভারটার্নিং অকার হচ্ছে না, মানে দুটো টায়ারই কিন্তু টাচে আছে, রোডের টাচে আছে, দুটো টায়ার যেহেতু রোডে আমার টাচে আছে, ঠিক আছে, দুটো টায়ারেই আমাদের কিছু না কিছু মানে কি বলে রিয়াকশন করবে, দুটো টায়ারে কিছু রিয়াকশন জেনারেট হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের হয়ে যাবে, লিখে নাও পাশে এখানে, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে আর বি গ্রেটার দেন আর এ, যেটা জেনারেল কন্ডিশন প্রথমে লেখালাম, ঠিক আছে, এক্ষেত্রে হয়ে যাবে। এবার যেটা সেকেন্ড ক্রিটিক্যাল কেস, ক্রিটিক্যাল কেসে আমাদের কি হচ্ছিল, ক্রিটিক্যাল কেসে আমাদের হচ্ছিল, ক্রিটিক্যাল কেসে আমাদের কি হচ্ছে, ক্রিটিক্যাল কেসে মানে আমাদের জাস্ট টায়ার এতে মানে সম্পূর্ণ মানে প্রেশার ছেড়ে যায়, সম্পূর্ণ প্রেশারটা কিন্তু টায়ার বির উপরে আসছে, সম্পূর্ণ লোডটা টায়ার বির উপরে আসছিল, টায়ারে এখনো রাস্তার টাচে আছে, রাস্তা থেকে লিফট হওয়া শুরু হয়নি, কিন্তু তার উপরে কোনো লোড আসছে না, সম্পূর্ণ লোডটা টায়ার এর উপরে চলে আসছে, ঠিক আছে, সম্পূর্ণ লোডটা টায়ার বির উপরে চলে আসছে, টায়ার এর উপরে কোনো লোড আসছে না, ঠিক আছে, টায়ার এর উপরে কোনো লোড আসছে না, টায়ার বি এর উপরে সম্পূর্ণ লোড চলে আসছে, এটা টায়ার বি এর উপরে সম্পূর্ণ লোড আসছে, টায়ার এতে কোনো লোড আসছে না, কিন্তু টায়ার এটা লিফট হওয়া শুরু হয়নি তখন। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হয়ে যাবে যখন এই ক্ষেত্রে আমাদের 2 নম্বর কন্ডিশনটা আমরা লিখেছিলাম, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে আর বি ইকুয়ালস টু ডাব্লু, ঠিক আছে, আর এ ইকুয়াল টু 0, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে আর বি ইকুয়ালস টু ডাব্লু, টোটাল ওইটাই মানে আমাদের বি হুইলের উপর জেনারেট হচ্ছে টোটাল আমাদের রিয়াকশনটাই, আর আর এ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই পয়েন্টে আমাদের এই যে হুইলের উপরে কোনো রিয়াকশন জেনারেট হয় না, সেম সিতেও এখন লিফট অলরেডি হয়ে গেছে, তার মানে এতে কোনো রিয়াকশন জেনারেট হচ্ছে না, এবং বিতে সম্পূর্ণ রিয়াকশন জেনারেট হচ্ছে। তো এক্ষেত্রেও তোমাদের আর এ ইকুয়ালস টু 0, ঠিক আছে। ক্রিটিক্যাল কেস আর আনসেফ কেস দুটোতে আর এ 0 হয়ে যাচ্ছে, কিন্তু যেমন যেটা প্রথম কেস ছিল যখন ওভারটার্নিং হচ্ছে না, সেক্ষেত্রে আর এর ভ্যালু ছিল কিছু, কিন্তু সেটা আরবি থেকে কম ছিল। তো এই চারটে জিনিস বলা ছিল, এই তিনটে জিনিস তোমরা লিখে নাও, রিয়াকশনের পাশে এর সঙ্গে লিখে নাও, পাশে ব্র্যাকেটে লিখে নাও, ঠিক আছে, এই জিনিসটা তোমরা লিখে নাও। তো এরপরে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলার আছে, ঠিক আছে, আরেকটা ছোট জিনিস আছে সেটা তোমাদেরকে বলে দিই, এখানে লেখাপড়া সম্পূর্ণ এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো যখন এই আমাদের গাড়িটা ওভারটার্নিং হচ্ছে বা ওভারটার্ন নাও হচ্ছে, ওভারটার্ন দিয়েই দেখাচ্ছে, ঠিক আছে, ওভারটার্ন শুরু হয়েছে বা নাও হয়েছে, আমার যখন কোনো গাড়ি কার্ভে মুভ করে তখন অলওয়েজ কি হচ্ছে যে আমার যে আউটার টায়ার হয়ে গেল বা আউটার সাইড অফ দি হাইওয়ে, ঠিক আছে, সেখানে অলওয়েজ যে রিয়াকশনটা জেনারেট হয়, সেই টায়ারে অলওয়েজ যে রিয়াকশনটা জেনারেট হয় সেটা কিন্তু তোমার যেটা ইনার টায়ার তার থেকে অলওয়েজ বেশি হয়। সো আমাদের আউটার যে সাইড আছে হাইওয়ে, সেখানে অলওয়েজ প্রেশারটা আমাদের বেশি লাগে, এবং বেশি লাগার ফলে আমাদের কি হয়, যেহেতু এখানে আমাদের লোডটা বেশি লাগে, তো ধীরে ধীরে টাইম যত যেতে থাকে ধীরে ধীরে আমাদের এই জায়গাটায় যেই পয়েন্ট থেকে চার্জ যায়, এখানে একটা আমাদের হয় ডিপ্রেশন মতো তৈরি হয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটা ডিপ্রেশন মতো তৈরি হয়ে যায় টাইমের সাথে সাথে, ঠিক আছে। এই যে ডিপ্রেশনটা হয়ে গেল, এই ডিপ্রেশনটাকে বলা হয় রাটস, আর ইউটি, রাটস। আর এই যে রাটসের ফলে যে ফেলিওরটা অকার হয় এটাকে বলা হয় রাটিং ফেলিওর। এই রাটসের ফলে যে ফেলিওরটা অকার হয়
সেটার নাম হলো রাটিং ফেলিওর, RUTTING, রাটিং ফেলিওর। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এর ফলে যে ফেলিয়ার হয় রাটিং ফেলিওর, রাটিং ফেলিওর। তো এই রাইটিং ফেলিওরের জন্য পরে পটহোল তোমাদের তৈরি হয়ে যায় রাস্তার আউটার সাইডে, ঠিক আছে। তোমাদের এমসিকিউ ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, ঠিক আছে, যখন কার্ভে কোনো হরাইজন্টাল কার্ভে কোনো যখন গাড়ি যায়, তো সেক্ষেত্রে রাইটিং ফেলিওর কোন সাইড হয়, ইনার সাইড না আউটার সাইড, যে কোনো দিতে পারে, ঠিক আছে। অথবা পটহোল কোন দিকে জেনারেট হয়, রাস্তার ফেলিওর কোন দিকে হবে, যাই অ্যান্সার হবে সব কিন্তু আউটার সাইড। ইনার সাইডে রাস্তার কিছু হয় না, যা যা হয়, যা যা প্রবলেম, যা যা ফেলিওর সব কিছু জেনারেট হয় সব রোডের আউটার সাইডেই হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটিং ফেলিওর, ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। আমি তোমাদেরকে আরেকটু বলে দিচ্ছি, ঠিক আছে। তোমার ডায়াগ্রামটা ড্র করে নাও, এই ডায়াগ্রামটা ড্র করে নাও এরপরে, ঠিক আছে। এই ডায়াগ্রামটা এরপরে ড্র করে নাও, তারপরে তোমাদের একটি দুটো আমি লাইন লিখেছি, একটা লাইন লিখে দিচ্ছি, ঠিক আছে। রাইটিং ফেলিওর লিখেছ, এবার লেখো রাইটিং ফেলিওর মে লিডস, রাইটিং ফেলিওর মে লিডস টু ডেভেলপমেন্ট অফ potholes, to development of potholes, to development of potholes। তো আমাদের এটা হয়ে গেল, ওভারটার্নিংটা শেষ হলো। এরপরে যেটা ছিল আমাদের ওভারটার্নিংয়ের পরে আমরা একটা লিখেছিলাম ল্যাটারাল স্কিডিং, ঠিক আছে। প্রথম ওভারটার্নিং হয়ে গেল, এরপর আমাদের 2 নম্বরে ছিল ল্যাটারাল স্কিডিং। তোমরা এখানে দেখে নাও, আমাদের 2 নম্বরে যে ছিল এফেক্ট অফ সেন্ট্রিফুগাল ফোর্স অন ভেহিক্যাল, 2 নম্বর ছিল ল্যাটারাল স্কিডিং। তো আমরা এবার এখানে নেক্সট হেডিং দেবো 2 নম্বরে, ঠিক আছে। নেক্সট পেজ অ্যাড করছি, নেক্সট পেজ আমরা দেবো 2 নম্বরে lateral skidding। দেখো ল্যাটারাল স্কিডিংটা কখন অকার হয়, ঠিক আছে। ল্যাটারাল স্কিডিংটা কখন অকার হয়, আর এবার গাড়িটা ড্র করে তাহলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে, ল্যাটারাল স্কিডিংটা কখন অকার হয়। তো এই যে আমাদের গাড়ি, ঠিক আছে, এই যে আমাদের গাড়ি, ঠিক আছে। গাড়িতে আমাদের যেটা হয়, এখানে আমাদের সিজি ছিল, গাড়ির সিজিতে আমাদের একটা এখানে সেন্ট্রিফুগাল ফোর্স আউটওয়ার্ড অ্যাক্ট হচ্ছিল পি, ঠিক আছে। এখানে আমাদের যেটা ফ্রিকশনাল ফোর্স এখানে আমাদের জেনারেট হচ্ছিল এফ, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স। এটা আমাদের রাস্তাও এখানে আছে, তো আমাদের রোডটাও ড্র করে দিই। এটা আমাদের রোড সারফেস, ঠিক আছে। এখানে ফ্রিকশনাল ফোর্স এফ জেনারেট হচ্ছিল, নিচে জেনারেট হচ্ছিল। এবার যে আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রাল ফোর্সের ভ্যালু যদি এফ এর সমান না হয়, ঠিক আছে, সেন্ট্রিফুগাল ফোর্স পি ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের, পি ইকুয়ালস টু আমাদের হয়ে যায় এম ভি স্কোয়ার বাই আর, যেটা আমরা লিখি পি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। আর যেটা আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ, এফ এর ভ্যালু কি হয়ে যায়, এফ ইকুয়ালস টু এফ ইন্টু এন। এফ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, আর এন হচ্ছে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশনের কত কি ভ্যালু হয়ে যায়, এটা যদি আমাদের ওয়েট ডব্লিউ হয়, ঠিক আছে, এর যদি ওয়েট ডব্লিউ হয় তাহলে ইকুয়াল এর অপোজিট রিয়াকশন, উপরের দিকে এটা হয় নর্মাল ফোর্স, ঠিক আছে। এটা এন ইকুয়ালস টু ডব্লিউ, ঠিক আছে, এন ইকুয়ালস টু ডব্লিউ, দেখে নর্মাল রিয়াকশন, ঠিক আছে, অপোজিট রিয়াকশন। সো এটা হলে আমাদের কি হচ্ছে এফ, আমাদের এফ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এফ ইন্টু ডাব্লু, ঠিক আছে। এটা আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ ইন্টু ডাব্লু, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন একটু ওয়েট অফ ভেহিকেল, ঠিক আছে। তো যখন এই যে পি এর ভ্যালু এফ এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, গাড়িটা ধীরে ধীরে ল্যাটারালি আউটওয়ার্ডস মুভ করতে শুরু করে, ল্যাটারালি আউটওয়ার্ড শিফট করতে শুরু করে, সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল স্কিডিং, ঠিক আছে। ল্যাটারাল স্কিডিং জিনিসটা কেমন হয় একটা দেখে নাও, ঠিক আছে। যদি ইকুয়াল ভ্যালু অথবা লেস দেন হয়, যদি এফ এর ভ্যালু বেশি হয় তাহলে কিন্তু ল্যাটারালি স্কিড করবে না। ল্যাটারাল স্কিড যখনই করবে যখন পি এর ভ্যালুটা এর থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো কেমন হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে ড্র করে নিই, রোডটা ড্র করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে রোড ড্র করছি তোমাদের জন্য। এটা ধরো আমাদের হাইওয়ে, ঠিক আছে, এটা আমাদের রোড।
এটা আমাদের ভেহিকেল, এটা আমাদের ভেহিকেল, ঠিক আছে। আমাদের ভেহিকেল যে ইনিশিয়াল পাথ আছে, যেটা আমাদের ফলো করছে ভেহিকেল, আমাদের ইনিশিয়াল পাথ যেটা ভেহিকেল ফলো করছে, এটা এই পাথ ফলো করছে, ঠিক আছে। আমাদের এটা ভেহিকেলের পাথ, ইনিশিয়াল পাথ ফলো করছে। এবার যদি আমাদের পি এর যে ফোর্সটা আছে, পি এর যে ভ্যালুটা আছে, পি আমাদের এর যে পি যেটা হয়ে গেল, এর যদি ভ্যালু এফ এর থেকে বেশি হয়ে যায়, পি এর ভ্যালু যদি এফ এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কী হবে, এই গাড়িটা ধীরে ধীরে আউটার দিকে শিফট হতে শুরু করবে। গাড়িটা এইদিকে হচ্ছে, ঠিক আছে, গাড়িটা কী হবে, ধীরে ধীরে আউটার দিকে শিফট হতে শুরু করবে। সেটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন করে আউটার দিকে শিফট হবে তোমাদের এই গাড়িটা। এই যে ধীরে ধীরে প্রথম এই লাইন বরাবর চলার কথা, কিন্তু ল্যাটারালি স্কিড হচ্ছে বলে গাড়িটা ধীরে ধীরে কিন্তু আউটার দিকে স্কিড করা শুরু করেছে। গাড়িটা এইদিকে স্কিড করে যাচ্ছে, গাড়িটা এইদিকে কিন্তু ল্যাটারাল স্কিডিং করা শুরু হয়েছে। এই জিনিসটা হচ্ছে ল্যাটারাল স্কিডিং, গাড়িটা ধীরে ধীরে আউটার দিকে স্কিড করা শুরু করবে, ঠিক আছে, যখন পি এর ভ্যালুটা এফ এর থেকে বেশি হয়ে যাবে। তো এবার এটা হচ্ছে আমাদের ল্যাটারাল স্কিডিং, ঠিক আছে। ল্যাটারাল স্কিডিং লিখে নাও, তবে ল্যাটারাল স্কিডিংও কখন হবে না সেই কন্ডিশনটা তোমার লিখে দিচ্ছি, ঠিক আছে। আগে এই ডায়াগ্রাম দুটো ড্র করো, ল্যাটারাল স্কিডিং লিখে প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করবে, ঠিক আছে, তারপর এইটা ড্র করে নেবে। এই ডায়াগ্রামটা ড্র করে ল্যাটারাল স্কিডিং হচ্ছে দেখাচ্ছ, এটা ড্র করে নেবে, ঠিক আছে। ল্যাটারাল স্কিডিং হচ্ছে দেখাচ্ছ, এটা তোমরা ড্র করে নেবে। এখানে আমরা পি দেখাচ্ছি, সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য ল্যাটারাল স্কিডিং ওইদিকে হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা ড্র করে নাও। তো এবার তোমরা লেখো, এখানে ড্র করে নিয়েছো। এবার এখানে কি হচ্ছে, এখানেও দেখো স্কিডিং যেটা হচ্ছে দুটো ফোর্সের কারণে হচ্ছে। এটা হচ্ছে এক হচ্ছে স্কিডিং ফোর্স, ঠিক আছে, স্কিডিং ফোর্স। স্কিডিং ফোর্সটা কি হয়ে গেল, ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। পি ফোর্সের জন্য সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য ল্যাটারাল স্কিডিং হচ্ছে, সেটা স্কিডিং ফোর্স হয়ে গেল। আরেকটা আছে রেজিস্টিং ফোর্স, এখানে রেজিস্টিং ফোর্সে কি গেল এফ, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু এফ, ইকুয়ালস টু আমাদের ফ্রিকশনাল ফোর্সে কি হয়ে গেল এফ ইন্টু ডাব্লু, এটা আমাদের ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। এবার আমাদের আবার লিখবে কেস ওয়ান, ঠিক আছে, কেস ওয়ান লেখো এখানে, কেস ওয়ান টু অ্যাভয়েড স্কিডিং, স্কিডিং অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে, ঠিক আছে, আমাদের রেজিস্টিং ফোর্সটা বেশি হতে হবে আমাদের স্কিডিং ফোর্সের থেকে। তো কি হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে এফ এর ভ্যালু বেশি হতে হবে পি এর থেকে। তো এফ এর ভ্যালু মানে কি, এফ বাই ডাব্লিউ এর ভ্যালু বেশি হতে হবে আমাদের পি এর থেকে। তো এফ বাই ডাব্লিউ এর ভ্যালু পি এর থেকে বেশি হতে হবে, তার মানে আমাদের কি হচ্ছে এখানে, তো আমাদের হচ্ছে এখানে পি বাই ডাব্লিউ লেস দেন এফ, তার মানে আমাদের এটা হয়ে গেল আই ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ। পি বাই ডাব্লিউকে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলা হয় বা সেন্ট্রিফুগাল রেশিও, যেটাকে লেস হতে হবে এফ থেকে, ঠিক আছে। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এফ কে আমরা লিখি কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তো কোফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু আমাদের
ইম্প্যাক্ট ফ্যাক্টর থেকে বেশি হতে হবে, ঠিক আছে, বা আই এর ভ্যালু এফ এর থেকে কম হতে হবে। এটা আমাদের তাহলে ল্যাটারাল স্কিডিংটা হবে না, ঠিক আছে। এটা আমাদের কেস 1 হয়ে গেল, টু অ্যাভয়েড ল্যাটারাল স্কিডিং, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি লিখি কেস 2 আর কেস 3, সিমিলারলি আমরা লিখি কেস 2 ক্রিটিক্যাল কেসে কি হয়ে যাবে, ক্রিটিক্যাল কেসে আমাদের হয়ে যাবে এফ ইকুয়ালস টু পি থেকে আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে, এফ ইন্টু ডাব্লিউ ইকুয়ালস টু পি, ওখানে আই ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ ইকুয়ালস টু এফ, ঠিক আছে। ক্রিটিক্যাল কেসে আমাদের হয়ে গেল পি বাই ডাব্লিউ ভ্যালু এফ এর সমান হয়ে যাবে, ঠিক আছে, ল্যাটারাল কোএফিসিয়েন্ট বা ল্যাটারাল ফিক্সারের সমান হয়ে যাবে, ঠিক আছে। আর যখন হচ্ছে গিয়ে আনসেফ কন্ডিশন, কেস 3 আনসেফ কন্ডিশন আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের আনসেফ কন্ডিশনে আমাদের এফ লেস দেন পি হয়ে যাচ্ছে, এফ লেস দেন পি। তো এটাকে আমরা সলভ করি, তাহলে আমাদের হয়ে যাবে আই ইকুয়ালস টু পি বাই ডাব্লিউ গ্রেটার দেন আমাদের এফ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ল্যাটারাল স্কিডিং হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কি হবে, ল্যাটারাল স্কিডিং হবে, ল্যাটারাল স্কিডিং। তো এই জিনিসটা তোমরা লিখে ফেলো, ঠিক আছে। আমি একটু জুম আউট করে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। তিনটে একসঙ্গে চলে এসছে, তোমরা কেস 2 আর কেস 3 লিখে ফেলো একেবারে, ঠিক আছে। কেস 2 কেস 3 দুটোই লিখে ফেলো, তারপর আমি দুটো একটা কথা লেখাচ্ছি, লিখবে, ঠিক আছে। এরপর একটা নোট দেবে, ঠিক আছে, এরপর একটা নোট লিখবে, একটা নোট লেখো, টু অ্যাভয়েড বোথ ল্যাটারাল স্কিডিং অ্যান্ড ওভারটার্নিং, মানে ল্যাটারাল স্কিডিং আর ওভারটার্নিং দুটোকে অ্যাভয়েড করার জন্য আমার যেটা হতে হবে, আমাদের আই এর ভ্যালু হতে হবে লেস দেন ভি বাই 2h লেস দেন এফ, ঠিক আছে। তো আয়ের ভ্যালু আমাদের যদি লিখি, আয়ের ভ্যালু দুটো হবে, আইকে লেস দেন বি বাই 2h হতে হবে, আইকে লেস দেন এফও হতে হবে, তবে ল্যাটারাল স্কিডিংও হবে না আর তোমার হচ্ছে গিয়ে ওভারটার্নিং হবে, দুটোর মধ্যে একটাও হবে না, ঠিক আছে। নোট লিখে নিয়েছো? তো আমাদের প্রবলেম কি কি আছে, প্রবলেম নিলাম, প্রবলেম ডিসকাশন করলাম, আমাদের কি কি প্রবলেম আছে এগুলো ডিসকাশন করলাম, এগুলো ছিল আমাদের প্রবলেম। এই যখনই আমরা প্রথম আমাদের কিছু সর্বপ্রথম আমরা কি পড়লাম, আমাদের কোনো কিছু এত কিছু ডেভেলপ হতো না, রিয়াকশন দুটো টায়ারের সমান থাকতো যদি আমরা স্ট্রেট রোড প্রোভাইড করতে পারতাম। কিন্তু আমরা কি স্ট্রেট রোড সবসময় প্রোভাইড করতে পারবো না? একদম পারবো না, কারণ আমাদের রাস্তায় যখন তখন অবস্ট্রাকশন আসবে, আমাদের তখনই হরাইজন্টাল কার্ভ প্রোভাইড করতে হবে। তো হরাইজন্টাল কার্ভ আমরা এলিমিনেট করতে পারছি না। যেই আমরা হরাইজন্টাল কার্ভ ইন্ট্রোডিউস করব, তো হরাইজন্টাল কার্ভ ইন্ট্রোডিউস করার সাথে সাথে গাড়ির উপরে জেনারেট হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা কি সেন্ট্রিফিউগাল ফোর্সকে চাইলে এলিমিনেট করতে পারবো না? সেন্ট্রিফিউগাল ফোর্স আমাদের ডেভেলপ হওয়া থেকেও আমরা কিন্তু সেটাকে মানে কিছু করতে পারবো, সেন্ট্রিফিউগাল ফোর্স জেনারেট হবেই হবে, ঠিক আছে। তো যখনই তুমি হরাইজন্টাল কার্ভ দিচ্ছ, তোমার ভেহিকেলের উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করবে, এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করার ফলে কি হচ্ছে, গাড়ির ওভারটার্ন হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে এবং গাড়ির ল্যাটারাল স্কিড হওয়ার প্রবাবিলিটি এই দুটোই বেড়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের প্রবলেম হরাইজন্টাল কার্ভ দেওয়ার জন্য। তো এই প্রবলেমটাকে আমরা সলিউশন কি করে করব? জাস্ট এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমরা কি করি,
সুপার এলিভেশন প্রোভাইড করি। সুপার এলিভেশনটা কি জিনিস? ঠিক আছে, আমাদের এই যে গাড়ি, আমি ড্র করছি তোমাদের, ঠিক আছে, আমাদের গাড়ি এই যে আমাদের রাস্তা ছিল, রাস্তার সোজা জায়গায় আমরা কি করলাম, রাস্তার যে আউটার এজ হয়ে গেল, যে আউটার এজ ছিল, এই আউটার এজকে আমরা উপরের দিকে এলিভেট করে দিলাম। ঠিক আছে, আউটার এজকে আমরা কি করলাম, আমরা এলিভেট করলাম উপরে। আউটার এজকে উপরে এলিভেট করলে কি হলো, আমাদের যে দুটো প্রবলেম ছিল আউটার এজকে এলিভেট করার জন্য, আমাদের যে দুটো প্রবলেম অকার হচ্ছিল, মানে যেটা ওভারটার্নিং হওয়ার প্রবলেমটা কমে গেল, যে ল্যাটারাল স্কিলিং দুটোই সেটা হওয়ার প্রবলেমটি কমে গেল। প্রবলেমটি কী করে কমে গেল, যখন সুপারভিলেশন পড়াবো তখন আরও ডিটেলসে পড়বো। ইন শর্ট আমি বলে দিতে গেলে, দেখো আমাদের যে গাড়ির ওয়েট হয় ডব্লিউ, সেটা সবসময় কী হয়, নিচের দিকে অ্যাক্ট করে। তো এই যে সিজি দিয়ে গাড়ির ওয়েট ডব্লিউ অ্যাক্ট করবে নিচের দিকে ডব্লিউ, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এদিকে অ্যাক্ট করবে পি। কিন্তু যেহেতু আমি অ্যাঙ্গেলকে থিটা অ্যাঙ্গেল এখানে প্রোভাইড করলাম, আমি আউটার এজকে লিফট করে দিলাম থিটা, এটা আউটার, এটা হচ্ছে ইনার। আউটার এজকে প্রোভাইড করে দিলাম। এবার আমরা জানি যে কোনো একটা ফোর্স যদি কোনো একটা অ্যাঙ্গেলে অ্যাক্ট করে, ঠিক আছে, সেটাকে আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। ঠিক আছে, তো এটা যদি আমাদের হয়, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল, এটা আমাদের হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, আমাদের এই প্লেনটা এখন আমি মেন প্লেন বানিয়ে দিলাম। সো এই প্লেনের পারপেন্ডিকুলার দুটো, এটা পারপেন্ডিকুলার হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, দুটো লাইন আমি ড্র করলাম এই গাড়ির সিজি বরাবর। ঠিক আছে, তো আমার যে ওয়েটটা আছে, এই ওয়েটটা কি হচ্ছে, ওয়েটের একটা কম্পোনেন্ট ডব্লিউ সাইন থিটা ল্যাটারালি অ্যাক্ট হচ্ছে। এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স তো অলরেডি এখানে কাজ করছিল ফ্রিকশনাল ফোর্স, এখানে আমাদের অলরেডি একটা এফ অ্যাক্ট করছে, এফ। এছাড়া আমাদের যেটা হয়ে গেল ডব্লিউর একটা কম্পোনেন্ট, ডব্লিউর কম্পোনেন্ট আমাদের ডব্লিউ সাইন থিটা। ঠিক আছে, ডব্লিউ সাইন থিটা, এটা আমাদের এদিকে অ্যাক্ট করছে, যেটা আমাদের ফ্রিকশনাল ফোর্সকে আরো হেল্প করছে এইদিকে আমাদেরকে রেজিস্ট করার জন্য। সো যেটা ল্যাটারাল স্কিডিং আগে শুধু এফ রেজিস্ট করছিল, এখন এফ প্লাস ডব্লিউ সাইন থিটা দুটো রেজিস্ট করছে। প্লাস আগে এটা পি ফোর্সটা ওভারটার্নিং করার চেষ্টা করছিল, এখানে তোমার পি কস থিটা ওভারটার্ন করার চেষ্টা করছে। থিটার একটা ভ্যালু আছে, যাই ভ্যালু হোক না কেন তোমার পি এর থেকে ভ্যালুটা কম হবে। ঠিক আছে, পি কস থিটার ভ্যালু সবসময় তোমার পি এর থেকে কম হবে। সো এইদিকে আমাদের যে আমাদের ফোর্সটা ওভারটার্ন করার চেষ্টা করছিল বা ল্যাটারাল স্কিডিং করার চেষ্টা করছিল, সেই ফোর্সটাও কমে গেছে। এইদিকে আমাদের যেটা বলে রেজিস্ট যেটা করছে, ফ্রিকশন বলো ওয়েট বলো, সেই জিনিসটাও বেড়ে গেছে। সো এই কারণেই যেহেতু ফোর্সের ব্যালেন্স করার ফলে আমরা বুঝতে পারছি যে আমরা জাস্ট আউটার এজটাকে একটু উপরে তুলে দিলাম, তার ফলে আমাদের ল্যাটারাল স্কিডিং এবং ওভারটার্নিং দুটো প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। তো আমাদের নেক্সট লেকচারে আমরা যখন সুপার এলিভেশন শুরু করব, সেখানে আমরা ইন ডিটেলস পড়বো যে সুপার এলিভেশন কী করে এগুলোকে রেজিস্ট করে, ঠিক আছে, এবং ডিজাইন অফ সুপার এলিভেশন, এগুলো সব আমরা নেক্সট লেকচারে করবো। তাহলে এই লেকচারটা আজকে এখানে শেষ করছি, আবার নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা আছে, তোমরা নোট করে নাও। ঠিক আছে, আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নোট করে নেবে। আগে লিখে নাও, ঠিক আছে, লিখে নাও, এক লাইন লিখে নাও, নোট 2 বলে লিখে নাও, problem of overturning, comma, increase in reaction at B, and development of ruts on horizontal curve, এন্ডটা বাদ দিয়ে ওটা কমা করে দাও, এন্ডটাকে এটা কমা করে দাও, problem of overturning, increase in reaction at B, comma, development of ruts on horizontal curve and lateral skidding on horizontal curve can be resolved by providing super elevation. ঠিক আছে, এখানে সুপার এলিভেশনটা কি হয়ে গেল, সুপার এলিভেশন ইকুয়ালস টু tan থিটা।
সুপার এলিভেশন ইকুয়ালস টু ট্যান থিটা। এখানে ফোর্সের ব্রেকডাউন দেখানোর করা দরকার নেই, শুধু তোমরা এই যে আউটার যে এজটা আমাদের তুললাম আর থিটা অ্যাঙ্গেল একটু দেখিয়ে দাও। বাকি আমি যে ফোর্স ব্যালেন্স করেছি এগুলো কিছু দেখানোর দরকার নেই এখানে, এগুলো আমরা পরে আবার ডিসকাস করবো নেক্সট লেকচার ডিটেলসে। তো ফোর্স ব্যালেন্সটা আমাদের দেখানোর দরকার নেই, বাকি জিনিসটা তোমরা এখানে ড্র করে নাও, ঠিক আছে। আর সুপারভিলেশন ট্যান থিটা লিখে দাও। গাড়ি যেমন তোমার নর্মাল তোমরা ফ্রন্ট ভিউ ড্র করো তেমনই করবে, আমি যেমন গাড়ি দিচ্ছি এরকম দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। লিখে নাও, আর লিখে নাও, নেক্সট লেকচারে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।